স্কুল বলতেই আমাদের চোখে ভেসে ওঠে ক্লাসরুমের বেঞ্চে বসে বসে টিচারের লেকচার শোনা, হোমওয়ার্ক নিয়ে বাড়ি ফেরা, আবার হোমওয়ার্ক কমপ্লিট করে স্কুলে যাওয়া। আবার স্কুলে যাবার পথের বেলাও তাই, পাকা রাস্তা দিয়ে স্কুল যাবার পথ আর স্কুলের সামনে একটি সুন্দর খেলার মাঠ। এই তো, তাই না? আর এমন জায়গায় স্কুল তৈরি করা হয় যেন সবার কম বেশি যাতায়াতের সুবিধা হয়। কিন্তু পৃথিবী জুড়ে এমন কিছু অদ্ভুত স্কুল রয়েছে যা আপনার সাধারণ ধারণা থেকে অনেকটুকুই ব্যতিক্রম, এবং কিছু কিছু স্কুলের যাতায়াতের পথ এতটাই ভয়ঙ্কর যে আপনার মনে হতে পারে এর চেয়ে ঘরে বসে থাকা ঢের ভালো। কিন্তু সবাই তার চিন্তা করে না, এবং এসব অদ্ভুত স্কুলেও শিক্ষা গ্রহণের তৃপ্তি লাভের জন্য মানুষ গিয়ে থাকে। নাম্বার 1, নেপাল স্কুল। নেপালের নদীগুলো খুবই কৌশলী। খুব বেশি জোয়ার ভাটার কারণে নদীগুলো পায়ে হেঁটে পার হওয়া প্রায় অসম্ভব ব্যাপার। আর এ কারণেই নেপালের বাচ্চাদের টারপালস মানে তার দিয়ে বাঁধা ব্রিজের মাধ্যমে নদী পার হতে হয়। এক পার থেকে অন্য পারে যাওয়ার জন্য তারা কাঠের ক্রেট বানিয়ে নিয়েছে, যেটাতে বসার পর তাদের ধাক্কা দেওয়া হয় এক পাশ থেকে। এছাড়াও তারা তাদের বানানো এই ট্রলিটির সাহায্যেও নদী পার হয়, কিন্তু এটি আরো বেশি ডেঞ্জারাস। এটি দিয়ে পার হওয়ার সময় এটিকে ওপর দিয়ে ঠেলে নিয়ে যেতে হয় কয়েকজনের। আর এই গণদোলা ব্রিজ নদীগুলো থেকে 4000 মিটার ওপরে। ভাবুন তো একবার, ওইখান থেকে পড়ে গেলে কি হতে পারে। এই ধরনের যাতায়াতের কারণে মারাত্মক জখম বা মৃত্যু ঘটতে পারে। তবুও তারা এইভাবে স্কুলে যায়, যেটি আপনার দেখে মনে হবে তারা ছুটির দিনে কোনো অ্যাডভেঞ্চারে নেমেছে। এইভাবে স্কুলে না গেলে তাদের অশিক্ষিতই থাকতে হবে, তাই জীবনের ঝুঁকি নিয়ে হলেও তারা এইভাবেই স্কুলে যায়। নাম্বার 2, ফরেস্ট কিন্ডারগার্টেন। এই স্কুলটি 3 থেকে 6 বছরের বাচ্চাদের স্কুল। তবে এই স্কুলটির বিশেষত্ব কি জানেন কি? আসলে এই স্কুলটির ক্লাস সবসময় বাইরে নেওয়া হয়। বাইরে বলতে মাঠে নয়, একেবারে জঙ্গলে। হোক যত ঝড় তুফান বৃষ্টি, ক্লাস বাইরেই হবে, গভীর জঙ্গলের ভেতরে। এটা প্রি স্কুলের মতো, যেখানে শিশুদের একঘেয়ে ক্লাসরুমে ক্লাস করার চেয়ে প্রাকৃতিক পরিবেশে খেলাধুলা করানোর মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। যদিও মনে হতে পারে এখানে শুধু বাচ্চাদের খেলাধুলাই করানো হয়ে থাকে, কিন্তু না, এটি জার্মানির একটি স্কুল। এই স্কুলটির আরেকটি বিশেষত্ব হচ্ছে এখানকার বাচ্চাগুলো ন্যাচারাল জিনিসপত্র দিয়ে খেলাধুলা করে, যেমন মাটি, ঘাস, ডালপালা। কিন্তু যখন আবহাওয়া অনেক বেশি খারাপ থাকে, যে বাইরে যাওয়া কোনোভাবেই সম্ভব না, তখনই মাত্র তারা ক্লাসরুমে ক্লাস করে। নাম্বার 3, এলিমেন্টারি স্কুল। গুলু এলিমেন্টারি সম্ভবত বিশ্বের সবচেয়ে দূরবর্তী স্কুল। এটি সিচুয়ান প্রদেশে অবস্থিত, প্রায় মেঘের কাছাকাছি, এবং এই স্কুলে একবার যেতেই সময় লাগে 5 ঘন্টা। চীনের এই স্কুলটি পাহাড়ে অবস্থিত, আর এখানে যেতে হয় পায়ে হেঁটে। তবে পায়ে হেঁটে যাওয়াটা কিন্তু অতটাও সহজ নয়। উঁচু পাহাড়ে ওঠার জন্য যেই রাস্তা আছে সেটি মাত্র 16 ইঞ্চি চওড়া। পা পিছলে গেলে মৃত্যু অনিবার্য। শেনকিজুন হলেন এই স্কুলের একমাত্র শিক্ষক, যিনি এই স্কুলটি 26 বছর ধরে চালাচ্ছেন। তিনি 18 বছর বয়সে যখন এই সাইটটি প্রদর্শন করেছিলেন, তখন স্কুলটির অবস্থা খুব খারাপ ছিল। কাদা দিয়ে তৈরি, ভাঙা ছাদ, এমনকি ক্লাসরুমে প্রচুর ময়লাও ছিল। বাথরুম খোঁজার সময় তো একজন শিক্ষার্থী পড়ে গিয়ে অনেক আঘাতও পেয়েছিল। গ্রামবাসীদের জড়ো করে এবং স্কুলটি পুনরায় নির্মাণ করেন নিজের হাতে। তিনি 5টি কংক্রিটের ভবন, একটি রেস্টরুম এবং একটি বাস্কেটবল কোর্ট সহ একটি খেলার মাঠও তৈরি করেছিলেন। নাম্বার 4, ফ্লোটিং স্কুল। বাংলাদেশের শতকরা 66% মানুষই গ্রামে বসবাস করে। 2002 সালে এই সমীক্ষায় দেখা গেছে যে মৌসুমিক বন্যায় বাংলাদেশের 1/5 এলাকা প্লাবিত হয়। এছাড়া বড় বড় বন্যায় দেশটির 2/3 এলাকা পানির নিচে চলে যায়। এই বন্যার সবচেয়ে বড় শিকার স্কুলের শিক্ষার্থীরা। বন্যার সময় দেশের অনেক প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে যায়। নাটোরের গুরুদাসপুর উপজেলার চলনবিল এলাকার সিধুলাই গ্রাম সেরকম একটি বন্যা কবলিত গ্রাম। আর সেই গ্রামেরই সন্তান স্থপতি মোহাম্মদ রেজওয়ান পড়াশোনা শেষ করে বন্যা কবলিত শিশুদের পড়াশোনার জন্য গড়ে তোলেন এই নৌকা স্কুল। সাধারণ বিদ্যালয়ের শ্রেণীকক্ষের মতোই নৌকার ভেতরে শ্রেণীকক্ষ, পাঠাগার সবকিছুই আছে। বরং এই নৌকা স্কুল সেখানকার ভূমিতে স্থাপন করা অন্যান্য স্কুলের চেয়ে আরো বেশি আধুনিক। এই স্কুল কম্পিউটার সহ শিক্ষায় ব্যবহৃত ইলেকট্রিক অনেক ডিভাইস দ্বারা সুসজ্জিত। স্কুলের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল। এই বিদ্যুতে সন্ধ্যার পরও স্কুলের কার্যক্রম চালানো যায়। গ্রামেও আলো দেওয়া যায়।
এক যুগের ব্যবধানে বর্তমানে প্রায় 90,000 পরিবারের শিশুরা আধুনিক সুযোগ সুবিধায় ভাসমান স্কুলে শিক্ষা গ্রহণ করছে। 22টি স্কুলে 1810 জন শিশু পড়াশোনা করছে। শিশুদের পাশাপাশি তাদের অভিভাবকরাও কম্পিউটার সহ তথ্য প্রযুক্তির আধুনিক ব্যবহারের সঙ্গে পরিচিত হচ্ছেন। নাম্বার 5, ড্রাক পাদমা কার্পো স্কুল। এই স্কুলটি লাদাখে অবস্থিত। অনেকে একে র্যাঞ্চো স্কুল নামেও চেনেন। যারা 3 ইডিয়ট মুভিটি দেখেছেন তারা এই নামটি তো অবশ্যই শুনেছেন। এই স্কুল বিল্ডিংটি তৈরি করা হয়েছে ভূমিকম্প রোধক, আছে সৌরশক্তির ব্যবস্থাও। লাদাখের এই স্কুলটিকে আসলে বিজ্ঞানসম্মতভাবে অন্যরকম তৈরি করা হয়েছে। বিশেষ করে বদ্ধ ছাত্রছাত্রীরা এখানে লেখাপড়া করে। তবে এই স্কুলের একটি বিশেষত্ব হচ্ছে এখানে শুধু তাদেরকেই ভর্তি করা হয় যারা বিভিন্ন বিষয়ে নিজেদের আগের স্কুলগুলোতে ফেল করেছে। যারা পাশ করেছে বা যারা মোটামুটি রকমের ভালো স্টুডেন্ট তাদেরকেও এই স্কুলে অ্যাডমিশন নেওয়া হয় না, আর এখানে অ্যাডমিট হওয়ার পর সফল এবং সুন্দর জীবন যাপন করে। নাম্বার 6, সাপ বশীকরণ স্কুল। সাপ দেখে খুব কম মানুষই ভয় পায় না। কারো কারো তো সাপের ছবি দেখলে গা কেমন যেন করে ওঠে। কিন্তু যদি সেই সাপ নিয়ে কোনো স্কুল হতো তবে কেমন হতো বলুন তো? তাহলে হয়তো অনেকেই আর সাপ দেখে ভয়ই পেত না। ভারতের ভাদী মানুষেরা তাদের 10 বছরের সাপ বশীকরণ শিক্ষা 2 বছর বয়স থেকেই দেওয়া শুরু করে। মেয়ে শিশুদের শেখানো হয় কি করে সাপের যত্ন নিতে হয় এবং ছেলে শিশুদের শেখানো হয় কিভাবে সাপ বশ করা যায়। ভাবা যায় সাপেদের বশ করা শেখানোরও কোনো স্কুল হতে পারে। নাম্বার 7, রিভার প্লেট স্কুল। ভাবুন তো, যদি কোনো খেলার মাঠে বসে ক্লাস করা যেত, কি মজাই না হতো। খেলাও দেখা যেত, আবার ক্লাসও হতো। কিন্তু মাঠ তো দূরের কথা, ক্লাস চলাকালীন বাইরের কোনো বাচ্চার খেলার দিকে তাকালেই তো খবর আছে। কিন্তু আর্জেন্টিনার বুয়েন্স এরেসে একটি স্কুল রয়েছে যা কিনা আর্জেন্টিনার সবচেয়ে জনপ্রিয় একটি ফুটবল স্টেডিয়ামে অবস্থিত। এমনকি ফুটবল খেলা চলাকালীন সময়ও এই স্কুলে ক্লাস চলতে থাকে এবং ছাত্রছাত্রীরা তা ক্লাসের জানালা দিয়ে দেখতে পায়। জাস্ট ভাবুন তো একবার, এই স্কুলের শিক্ষার্থীদের জন্য স্কুলে পড়াশোনায় মনোযোগ দেওয়াটা কত কঠিন। এমনকি যখন এই মাঠে কোনো ইন্টারন্যাশনাল খেলার ট্রেনিং চলতে থাকে তখন এই ছাত্রছাত্রীদেরকে ছুটি দিয়ে দেওয়া হয়। নাম্বার 8, সান আন্টোনিও জু স্কুল। আমাদের সবার স্কুলে বছরে 1-2টা পিকনিক হয়, আর সেই পিকনিকে আপনাদেরকে কোথায় নিয়ে যায় তা আমি জানি না, কিন্তু বেশিরভাগ স্কুলেই শুনেছি চিড়িয়াখানায় নিয়ে যায়। কিন্তু স্কুলই যদি হয় চিড়িয়াখানায় তবে কেমন হবে বলুন তো? আমেরিকার এই স্কুলটির প্রধান লক্ষ্য হচ্ছে শিশুদের আত্মরক্ষা এবং প্রকৃতিকে কদর করা শেখানো। তাছাড়া সামাজিক উন্নয়ন করা এবং ভবিষ্যতে আরো উন্নত শিক্ষার জন্য তাদেরকে তৈরি করা হয় অঙ্ক ও প্রাক সাক্ষরতার মাধ্যমে। শিশুরা দিনের প্রায় অর্ধেক সময় এই চিড়িয়াখানায় খেলাধুলা এবং লেকচার শুনে কাটিয়ে থাকে বিশ্বের প্রায় সব পশুকে জানার জন্য। নাম্বার 9, গ্রিন স্কুল। নাম শুনে অনেকে বুঝে ফেলেছেন স্কুলটি কেমন হতে পারে। ইন্দোনেশিয়ার বালিতে অবস্থিত পৃথিবীর সবচেয়ে সবুজায়ন স্কুল এটি এবং এই স্কুলটি জঙ্গলে অবস্থিত। আনন্দ, আবেগ, দয়ার মূলমন্ত্র শেখানো এবং একটু ভিন্নধর্মী করার জন্য এই স্কুলটি জঙ্গলে তৈরি করা হয়েছে। স্কুলের বিল্ডিং তৈরি করা হয়েছে বাঁশ এবং খড়কুটো দিয়ে, যেন শিক্ষার্থীরা পরিবেশ ও প্রকৃতির মর্ম বুঝতে পারে এবং সেই সাথে কিভাবে প্রকৃতির যত্ন নিতে হয় তাও শিখতে পারে। সাধারণ স্কুল কার্যকলাপের পরও শিক্ষার্থীদের নতুন কিছু করার সুযোগ দেওয়া হয় যেন তারা নিজেদের বাস্তব জীবনকে গড়ে তুলতে পারে। নাম্বার 10, ডাইনিদের জাদুবিদ্যার স্কুল। হ্যারি পটার মুভিটা যদি কেউ দেখে থাকেন তবে বুঝতে পারবেন আমি কোন স্কুলের কথা বলছি। নিশ্চয়ই ভাবছেন মুভিতে দেখানো এমন স্কুল কি সত্যি সত্যি আছে নাকি? আমি বলবো আছে, এবং তারা নিয়মিত পাঠদান করছে। অনলাইন ও নিয়মিত ক্লাসের মাধ্যমে উইথ স্কুল তাদের পাঠদান করে থাকে। এই স্কুলে মূলত শেখানো হয় জাদুবিদ্যা কিভাবে করতে হয়। শিকাগো, ইলিয়ন ও সালেম, ম্যাসাচুসেটসে এই স্কুলের ক্যাম্পাস রয়েছে। এই অদ্ভুত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হচ্ছেন রেভ এড হাভার্ড এবং এর পাঠদান বিষয়ক সকল সিলেবাস নির্ধারণ করেছেন ডোনাল্ড লুইস। 2001 সালে যখন স্কুল যাত্রা শুরু করে তখন এর ছাত্র ছিল 2,40,000। বর্তমানের আধুনিক বিদ্যালয়গুলোতে আমরা কত সুবিধা নিয়ে পড়াশোনা করি। অনেক স্কুলে এয়ার কন্ডিশন পর্যন্ত আছে, কিন্তু অনেকে এখনো এমন আছেন যারা স্কুলে যেতে পারে না। খুব কম মানুষই আছেন তাদের কথা ভাবে। আমরা কেন আজও অন্যান্য দেশের তুলনায় এত পেছনে পড়ে আছি জানেন? কারণ আমাদের দেশের এখনো অনেক শিশু শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে না, কারণ তারা ঠিকমতো খাবারই পাচ্ছে না। আর শিক্ষা তো দূরের কথা, কিন্তু বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড।
আমরা যদি আজ সকলে শিক্ষিত হতাম তবে আমাদের আজ অন্য কোনো দেশের কাছে হাত পাততে হতো না। তবে এর জন্য দায়ী কে? অনেকেই দায়ী, তবে কিছু অংশে আমাদের ছোট মন মানসিকতাও দায়ী। যারা লেখাপড়ার সুযোগ পাচ্ছে না তারা তো পাচ্ছেই না, আর যে কয়েকটা মেয়ে শিক্ষার সুযোগ পাচ্ছে তাদের অনেককেও আমরা এটি থেকে বঞ্চিত করতে চাচ্ছি। জাতি কবে বুঝবে শিক্ষাই জীবনের মূল, আর শিক্ষা থেকে ঝরে পড়া বিরাট ভুল। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনী, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।